দর্শক, এবারের নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় আমরা দেখলাম। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠনের পথে। সেই দৃশ্য যখন দেখলাম তখন গতকালকে পরের দিনটা পার হয়ে গেল, আজকে তৃতীয় দিন আসলো। গত রাতে আমরা বেশ উৎসাহ আগ্রহ নিয়ে একটু প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে, প্রধান উপদেষ্টা মানে গভর্নমেন্টের যে ফেসবুক পেজ সেই পেজে এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির ফেসবুক পেজে ঢু মেরেছিলাম। ফেসবুক পেজে ঢু মেরেছিলাম এই কারণেই যে দেশে নতুন একটা সরকার আসলো, নতুন সরকার বিজয়ী হলো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ভারত, আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, মালদ্বীপ সহ বিভিন্ন দেশ থেকে, এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। কিন্তু দেশেই একটা সরকার যখন দাবি করছে একটা সফল নির্বাচন তারা করেছে, সেই সফল নির্বাচনের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে, যারা বিপুল ভোটে বিজয়ী হলো, যারা 209টা একাই আসন পেল, সেই সরকার কিংবা সরকার প্রধান যিনি হতে চলেছেন তারেক রহমান কিংবা বিএনপির উদ্দেশ্যে একটি শব্দ কিংবা একটা পোস্ট দিয়ে সরকারের পক্ষ থেকে কি অভিনন্দন জানানো হয়েছে, কিংবা সরকার কোনো বিবৃতি দিয়ে কি বিএনপিকে অভিনন্দন জানিয়েছে এই বিজয়ের জন্য? সেই উৎসাহ নিয়ে আমরা একটু তাদের দুইজনের সরকারের ভেরিফাইড পেজে এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা একটু ঢু মেরেছিলাম। ঢু মেরে বোঝার চেষ্টা করেছিলাম যে বিএনপির এই বিজয়কে সরকারের পক্ষ থেকে কি ভাবা হচ্ছে, কিভাবে বর্ণনা করা হচ্ছে। ঢুকে আমরা কি দেখলাম, আপনারা এই ভিডিওটা দেখতে দেখতে আপনারাও একটু ঘুরে আসতে পারেন এবং আমাদের এই তথ্যটা একটু যাচাই করতে পারেন যে গত রাত 2টার পর থেকে আমরা এই ভিডিওটা করার যখন তথ্য সংগ্রহ করছিলাম তখন রাত 2টা 3টার দিকেও যে তথ্যগুলো আপডেট দেখেছি। আপনি যদি এখনও তাদের ফেসবুক পেজে ঢোকেন তাহলে গতকালকে রাত্রি 2টা 3টা পর্যন্ত হিসাব করে দেখবেন যে আমাদের দেয়া তথ্য অনুযায়ী সেই পোস্টগুলো আছে কিনা। তার মানে হচ্ছে যে গত রাত 3টা পর্যন্ত আপনাদেরকে নিশ্চিত করছি যে এখানে কি কি পোস্ট ছিল এবং কি কি পোস্ট আমরা দেখেছি এবং বিএনপির বিজয় সম্পর্কে সরকারের পক্ষ থেকে, সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির পক্ষ থেকে কি বক্তব্য দেয়া হয়েছে। চলুন এই মজার ব্যাপারটা নিয়ে একটু বুঝে দেখি সরকারের বক্তব্য কি বিএনপির বিজয় সম্পর্কে। তারা খুশি নাকি অখুশি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারের যে ভাবনা, নির্বাচন পরবর্তী নির্বাচনে একটা দল সরকার গঠন করতে চলেছে এবং ধরে নেওয়া হচ্ছে যে আগামী কালকে অথবা পরশুর মধ্যে তারা শপথ নেবে। প্রধান বিচারপতি এমপিদের শপথ পড়াবেন, এই তথ্য আমরা গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত হয়েছি এবং সেই শপথটা এমপিদের শপথ পরশুদিন হতে পারে এবং পরশুদিনই 16 তারিখেই মন্ত্রিপরিষদের শপথ হতে পারে, এরকম একটা আভাস আমরা জানি। যখন এই বিএনপির বিজয়ের পরের দিন সারা দিন এবং সারা রাত কেটে গেল, রাত 3টা মানে তো সারা রাত কেটে গেলই, তখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সর্বশেষ ফেসবুক পোস্টটা কি ছিল? সর্বশেষ ফেসবুক পোস্টটা প্রধান উপদেষ্টার যেটা ছিল সেটা হচ্ছে, আপনারা দেখে নিন, সেই ফেসবুক পোস্টটা দেয়া 13 তারিখের না, অর্থাৎ গতকালকের না, 12 তারিখের। 12 তারিখে বিকেল 5টা 10 মিনিটে সর্বশেষ ফেসবুক পোস্ট দেয়া প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে, অর্থাৎ 12 তারিখে বিকেল 5টা 10, অর্থাৎ ভোট গ্রহণ শেষে ভোট গ্রহণ সম্পর্কে বক্তব্য এসেছে, তারপরে আর কোনো পোস্ট নেই। সেই পোস্টে লেখা হচ্ছে, পোস্টটা দেখুন, সেই পোস্টে লেখা রয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি। অর্থাৎ ভোটটা সুষ্ঠু হয়েছে, সফল হয়েছে, সরকার সফল হয়েছে, সরকার একটা ট্রেমেন্ডাস একটা নির্বাচন উপহার দিয়েছে, সেই ব্যাপারে তার প্রধান উপদেষ্টার বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপরে অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে এবং শেষে লেখা হয়েছে, তিনি বলেন, এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের উৎসব।
এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো, মানে নতুন বাংলাদেশ। এবং তিনি নির্বাচনের দিন ভোট দিয়ে এটাও বলেছিলেন যে আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, অর্থাৎ 12 তারিখে হচ্ছে বাংলাদেশের জন্মদিন পালন করতে হবে এখন থেকে, 12ই ফেব্রুয়ারি। 26শে মার্চ জন্মদিন আর নাই, 12 ফেব্রুয়ারি জন্মদিন। এখন নতুন বাংলাদেশ বলতে কি বাংলাদেশ বোঝাচ্ছেন? 26শে মার্চের জন্মদিনটা থাকবে কিনা, নাকি সেটা 12ই ফেব্রুয়ারি হবে, এই ব্যাপারে জাতি কনফিউজড হবে। এরপরে ঈদ মোবারক জানানোও হয়েছে। যাই হোক, সেটা তাদের মতো করে তারা বলেছেন। এই যে ব্যাপারটা আমরা দেখছি, আবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেই যে এই বক্তব্যটা নিয়েছি এবং এটাই যে সর্বশেষ পোস্ট ছিল, সেটা তো একটু প্রমাণ করতে হবে। চলুন তার ফেসবুক পেজের পুরো ইন্টারফেসটা দেখি। পুরো ইন্টারফেসের স্ক্রিনশটটা দেখুন। সেই ইন্টারফেসের স্ক্রিনশটে ওই পোস্টটাই আপনারা দেখছেন, যেটা সর্বশেষ পোস্ট হিসেবে দেখা যাচ্ছে 12 তারিখ 17:10 অর্থাৎ 5:10 বিকেলে। তার আগের পোস্টটা ছিল, এই পোস্টটা দেখুন। সেখানে লেখা আছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সারা দেশের ভোট প্রদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অর্থাৎ তার আগের যে পোস্টটা, সেই পোস্টটা দেয়া হয়েছে দুপুর 1:19 এই পোস্টটা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এখানে আমরা তার পেজে গত রাত 3টা পর্যন্ত নতুন যে সরকার গঠন হতে চলেছে, বিজয়ী যে বিএনপি, বিজয়ী দলের প্রধান যে তারেক রহমান এবং ভাবি প্রধানমন্ত্রী যে তারেক রহমান, তাদের ব্যাপারে এবং নির্বাচনের ফলাফলের ব্যাপারে প্রধান উপদেষ্টার পেজ থেকে একটি শব্দও বলা হয়নি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিজয়ের ব্যাপারে একটি শব্দ বলা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, কিন্তু এটা কার্টিসি এই কারণেই আমরা প্রধান উপদেষ্টার এই ফেসবুক পেজ থেকে হাজার অপ্রয়োজনীয় পোস্ট হতে দেখেছি। এবং প্রধান উপদেষ্টার একদিনের কোনো একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেই একদিনের একটা অনুষ্ঠানের 10, 12, 15টা পোস্ট দিতেও আমরা দেখেছি। অথচ নির্বাচনের পরে এত বড় একটা রেজাল্ট হলো, একটা দল 2/3 আসনে জিতে গেল এবং সরকারের প্রত্যাশা অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, সেই ব্যাপারে সরকারের কোনো বক্তব্য নেই। বিএনপিকে অভিনন্দন জানিয়ে একটি বাক্যও সরকার প্রয়োগ করেনি এবং কোনো বিবৃতিতে মিডিয়াতেও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে সরকার কিংবা প্রফেসর ইউনূসের পক্ষ থেকে বিএনপিকে অভিনন্দন জানানো হয়েছে, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাকে অভিনন্দন জানানো হয়েছে, এরকম কোনো বক্তব্য নেই। তার মানে কি সরকার খুশি না? এই যে নির্বাচনের ফল, বিএনপি যে বিজয় লাভ করলো এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, এতে কি সরকার খুব বেশি কষ্ট পেয়েছে? সরকার কষ্ট পাওয়ার ফলেই কি এই ব্যাপারে একটি শব্দ প্রয়োগ করলো না? আবারও বলছি, এটা বাধ্যতামূলক না, এটা কার্টিসি। যদি এই কার্টিসিটা পালন করতে আমরা দ্বিধাবোধ করি, তাহলে বুঝতে হবে যে সরকার মনে মনে চায়নি যে জনগণ বিএনপিকে ভোট দিক। তারা মনে মনে চেয়েছে তাদের লালন পালন করে লালন পালনের মাধ্যমে বেড়ে ওঠা এনসিপি কিংবা এনসিপির যে জোট, সেই জোট বিজয়ী হোক। এবং সেই জোট, আমি নিশ্চিত সেই জোট যদি বিজয়ী হতো, তাহলে নির্বাচনের রাত থেকে পোস্ট দেয়া শুরু হতো এবং গত রাতে 3টা পর্যন্ত যেটা বলছি, অন্তত 100 মতো পোস্ট আমরা দেখতে পারতাম। এটা আমার অনুমান, এটা হতো, আবার নাও হতে পারত, কিন্তু আমার অনুমান যে সেটা হতো। তখন হা ভোটের যে জয়, সেই জয়টাকেও উল্লাস করে অন্তত 100 পোস্ট দেয়া হতো, সেটা অবশ্যই হতো, কিন্তু এটা হয়নি। এবং হা ভোটের রেজাল্ট, গণভোটের রেজাল্ট, এটা নির্বাচনের রাতে কোনোভাবেই প্রকাশ করা হয়নি। পরের দিন, গতকালকে আমরা ঘোষণা করতে দেখলাম, তারা বলছে যে 60%, 62% হ্যাঁ ভোট পড়েছে, বাকিগুলো পড়েছে না ভোট। সেটা বলতে গিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এবং দেশ রূপান্তর ভয়াবহ একটা রিপোর্ট সামনে এনেছে। সেখানে তারা বলছে যে বাংলাদেশের অনেকগুলো আসনে, বিশেষ করে রাজশাহী 4 আসনে 244% ভোট কাস্ট হয়েছে, এটা দেখানো হয়েছে। অর্থাৎ মোট ভোটার হচ্ছে 3 লাখ সামথিং, সেখানে কাস্টিং দেখানো হয়েছে 7 লাখেরও বেশি। 244% কাস্টিং দেখানো হয়েছে এবং হা ভোট দেখানো হয়েছে মোট ভোটারের ডবলেরও বেশি। এই চিত্র আমরা দেখেছি। যাই হোক, এবার চলে যাই যে প্রধান উপদেষ্টার পেজ থেকে হয়তো ভুলক্রমে
পোস্ট না দেয়া হতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি, যিনি সব কিছু প্রধান উপদেষ্টা কিংবা সরকারের ব্যাপারগুলো আমাদের কাছে তুলে ধরেন, তিনি ব্যক্তিগতভাবে বিএনপিকে অভিনন্দন জানালেন কিনা কিংবা এই বিজয়ের ব্যাপারে কোনো ধরনের কোনো বক্তব্য দিলেন কিনা, পোস্ট দিলেন কিনা, সেই ব্যাপারে যাব। তার আগে এই প্রশ্নটা কোথায় থেকে উত্থাপন হলো যে প্রধান উপদেষ্টা একবারও ধন্যবাদ দিয়েছেন কিনা কিংবা ধন্যবাদ দিতে পারেন কিনা কিংবা ধন্যবাদ দেননি কেন, সেই প্রশ্নটা তুলেছেন বাংলাদেশের একজন জনপ্রিয় এবং বরেণ্য নাট্যকার মাসুম রেজা। মাসুম রেজা ফেসবুক পোস্টে এরকম একটা জিজ্ঞাসা তুলে ধরেছেন, সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন, মাসুম রেজার পোস্টটা। সেখানে তিনি বলছেন, নির্বাচনে বিজয়ী দলকে কি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে অভিনন্দিত করা হয়েছে? প্রেস সচিব সাহেব তো দেখলাম ঢাকার দুজন নারী প্রার্থীর পরাজয়ের সকল দায় নারীবাদীদের ওপর চাপালেন। জাস্ট আউট অফ কিউরিওসিটি জানতে চাইলাম, আদৌ কি এটার কোনো নিয়ম আছে কিনা জানি না। অর্থাৎ তিনি একটু খোঁচা মেরেছেন যে সরকার বিএনপিকে একবারের জন্যও অভিনন্দন জানায়নি, তারেক রহমানকে অভিনন্দন জানায়নি। এবার আসি শফিকুল আলমের ফেসবুক পোস্ট। শফিকুল আলমের ফেসবুক পোস্টেও আমরা বিএনপিকে কিংবা তারেক রহমানের এই বিজয়ের ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করতেও দেখিনি। তার ফেসবুক পোস্টে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে গণভোট নিয়ে তিনি 2বার পোস্ট করেছেন। গণভোটের মানে রেজাল্ট নিয়ে 2 জনের পোস্ট শেয়ার করেছেন। যে পোস্টটা শেয়ার করেছেন সেই পোস্টে আমরা দেখছি যে মানে গণভোটে হাঁ ভোটের টার্ন আউট 68.06% এটা দেখানো হচ্ছে। অর্থাৎ গণভোটে হাঁ জিতেছে এই ব্যাপারটা তিনি অতি উৎসাহ নিয়ে বলছেন। আবার আরেকটা পোস্ট দিয়েছেন, যেটা ইংরেজিতে পোস্ট দিয়েছেন, সেই পোস্টের মূল বিষয়বস্তু হচ্ছে নারী মানে তাসনিম জারাকে নিয়ে পোস্ট দিয়েছেন। তাসনিম জারাকে এনসিপির মানে সাবেক নেত্রী, এবং তাসনিম জারা সরকারের খুবই পছন্দের একজন, এবং জাতিসংঘ সফরেও আমরা তাসনিম জারাকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টাকে যেতে দেখেছিলাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে। সেই তাসনিম জারাকে নিয়ে তিনি পোস্ট দিয়েছেন। সেটাও পোস্ট দিয়েছেন আপনার সেই নির্বাচনের ফলাফলের পরপরই মানে হচ্ছে যে গতকালকে দিনের বেলায় এই পোস্টটা দিয়েছেন। অর্থাৎ তাসনিম জারার পরাজয়ের খবরটা নিশ্চিত হওয়ার পরে কালকে দিনের বেলায় পোস্টটা দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আমাদের, ইংরেজিতে এই পোস্টটা দেখে নিন, সেখানে বলছেন আমাদের নারী ও নারীবাদী গোষ্ঠীগুলো সংসদে নারী প্রতিনিধিত্বের কথা বলতে গেলে তারা উচ্চস্বরে এবং আবেগের সাথে কথা বলে, তবুও পুরুষ শাসিত প্রচারণার পথে তাসনিম জারা প্রায় সম্পূর্ণ একা ছিলেন। খুব কমই নারীবাদী দলগুলো তার পক্ষে প্রচারণা চালানোর জন্য ঘরে ঘরে গিয়েছিল। খুব কমই তারা সংহতি সভা আয়োজন করেছিল। জারাকে জাতীয় আলোচনায় আনার জন্য ঢাকার ক্ষমাহীন রাস্তায় কেউই ঘাম ঝরাতে রাজি ছিল না। অর্থাৎ তাসনিম জারার পক্ষে কোনো নারীবাদী সংগঠন, কোনো নারীবাদী ব্যক্তি দাঁড়ায়নি, তাকে সমর্থন করেনি, তার পক্ষে ক্যাম্পেইন করেনি, এই আহাজারি তার পোস্টের মধ্য দিয়ে আমরা দেখেছি। এটা খুবই পজিটিভ। কিন্তু এই যে নারীবাদী সংগঠনগুলো এটা করেনি এই কথা যখন বলছেন, তখন তো প্রশ্ন আসে যে এই সরকার একটা নারী কমিশন করেছিল, সেই নারী কমিশনের রিপোর্টটা কোথায়? সেই নারী কমিশনের রিপোর্ট দেওয়ার পরে বাংলাদেশের সরকারের সব থেকে কাছের যে ইসলামী শক্তিগুলো তারা সোহরাওয়ার্দী উদ্যানে ওপেন সভা করে নারীদের কিভাবে গালাগালি করা, বেশ্যা বলা, এই ব্যাপারগুলো করেছে, সরকার কি সেই ব্যাপারে একটি কথাও বলেছে? সরকার কি নারী কমিশনের যে সুপারিশ, নারী কমিশনের যে সংস্কারের প্রস্তাব, সেই প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করেনি? তাহলে সরকারের এই অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি নারীবাদীদের দোষ দিচ্ছেন কেন তাসনিম জারার ব্যাপারে? কারণটা কি? কারণটা মানে তার আসলে নির্বাচন নিয়ে পোস্ট দেওয়ার কিছু নেই। তিনি প্রচণ্ড হতাশ। তিনি যা চাচ্ছিলেন নির্বাচনের ফলাফল, সেই ফলাফলটা হয়নি। আবার তিনি যা চাচ্ছিলেন এটা যে হয়নি, তার যে মানে লক্ষ্যটা অন্যদিকে, সেটা আর 2টা পোস্ট আপনাকে দেখাবো। আর 2টা পোস্ট দেখে নিন। তিনি আমার দেশের একটা পোস্ট শেয়ার করেছেন। আমার দেশ যে পোস্ট দিয়েছে হাঁ না ভোট, সেখানে আমার দেশ দাবি করেছিল 75.34% হাঁ এবং 24.66% না ভোট পড়েছে, যেটা পুরোটাই মিথ্যা কথা, এটা বাস্তবতা না। এবং আমার দেশ যখন এই রিপোর্টটা করেছে তখন মানে হাঁ না ভোটের কোনো রেজাল্ট সরকার, নির্বাচন কমিশন, কোনো পক্ষ কোনোভাবেই দেয়নি। এটা মনগড়া একটা পরিসংখ্যান দেখানো হয়েছে, যেটা ফাইনালি নির্বাচন কমিশনের দেয়া পরিসংখ্যানের চাইতেও
অনেক বেশি। নির্বাচন কমিশন বলেছে ৬০-৬২% হাঁ ভোট পড়েছে, আর আমার দেশ বলছে ৭৫% হাঁ ভোট পড়েছে। সেটা আবার তিনি এই মিথ্যা খবরটা তিনি শেয়ার করছেন। এর আগে আরেকটা পোস্ট তিনি শেয়ার করেছিলেন, প্রধান উপদেষ্টা পোস্ট শেয়ার করেছেন, তিনি পোস্ট দেননি, পোস্ট শেয়ার করেছেন। 3টা পোস্টই তিনি শেয়ার করেছেন। তাসনিম জারাকে নিয়ে যে পোস্টটা, সেই পোস্টটা শুধু নিজে লিখেছেন। এই নাইম আলী বলে একজনের পোস্ট শেয়ার করেছেন, যেখানে প্রধান উপদেষ্টাকে খুবই হাসি মুখে ভোট দিতে দেখা গেছে। ভোট দিতে যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছে সেই ছবির গ্যালারি তিনি সেখানে যিনি পোস্ট দিয়েছেন সেটা তিনি এটা করেছেন, শেয়ার করেছেন। তার মানে প্রধান উপদেষ্টার কার্যক্রম তিনি শেয়ার করছেন, হা না ভোটে আমার দেশের উদ্ভট পরিসংখ্যান তিনি শেয়ার করছেন, কিন্তু তারেক রহমানের বিজয়, বিএনপির ভূমিধস বিজয়, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, এই ব্যাপারে একটি শব্দের, একটি ওয়েল উইশ, একটি অভিনন্দন, একটি কংগ্রাচুলেট করা, এই ব্যাপারগুলো আমরা তার ক্ষেত্রেও দেখিনি। প্রশ্ন আসে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনিও কি প্রধান উপদেষ্টার মতোই হতাশ এই নির্বাচনের রেজাল্টে? তিনি কি চাননি বিএনপির পক্ষে জনগণ ভোট দিক, কিংবা এই সরকার কি সত্যিই চায়নি বিএনপি জিতুক? বিএনপি জেতাতে কি অনেক বেশি হতাশ তারা? এই হতাশার কারণ কি? তারা কি একটি পক্ষকে জেতাতে চেয়েছিল যে চাওয়াটা তাদের পূরণ হয়নি মানে আমি বলছি যে মেটিকুলাস ডিজাইনে পূরণ করতে চেয়েছিল তা বলিনি। তাদের ভাবনা ছিল জনগণ ভোট দেবে এই তরুণ শক্তিকে এবং তাদের জোটকে, যে জনগণ রিভার্স ভোট দিয়েছে, এবং জনগণ এই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির যে প্রতি মুহূর্তে গত 1.5 বছরে জাস্টিফাই করার চেষ্টা মবকে প্রেশার গ্রুপ বলে মবের অস্তিত্ব অস্বীকার করা, এই যে চেষ্টার বিরুদ্ধে জনগণ ভোট দিয়েছে, তাতে কি অনেক বেশি নাখোশ হয়েছে সরকার? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।